আচ্ছা, দেখা যাক। যেমন বলা হয়েছিল যে মঙ্গল কাব্যের ক্লাস যখন আমরা শেষ করব এবং তারপরে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমাদের আলোচনা থাকবে, মানে সমগ্র মঙ্গল কাব্যের বিষয় যে নিয়ে আলোচনা হয়েছিল, যেগুলো ক্লাসে বলা হয়েছিল সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে ঠিক সেই রকমই, এবং পিওয়াইকিউ তার মধ্যে থাকবে কিছু অবশ্যই সেরকম প্রশ্ন, এবং তার সঙ্গে আমাদের দেওয়া কিছু প্রশ্ন, সব মিলিয়ে একটা আলোচনা চলবে। চলো যাওয়া যাক সেই আলোচনার দিকে। তোমাদের জন্যই থাকবে, উত্তর পরপর আমাকে বলবে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন যেটা থাকছে, বলো ভারদত্ত চরিত্রটি আমরা কোন গ্রন্থে পাচ্ছি? চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল। চারটে রয়েছে এখানে অপশন, এগুলো থেকে যাবে, দিয়ে দেওয়া হবে, দরকার নেই। কাজেই এটা হবে না। ফার্স্ট চণ্ডীমঙ্গলে আমরা ভারদত্তকে দেখা যাচ্ছে না, না? হুম, চণ্ডীমঙ্গলে আমরা প্রথম ভারদত্ত চরিত্রটাকে পাচ্ছি মোটামুটি ঠগ চরিত্র রূপে, ঠগ রূপে যাদেরকে দেখা যাচ্ছে, এবং কালকেতুকে বিপদে ফেলার থেকে, পুল্লরাকে ভুল বোঝানো থেকে যাবতীয় যা যা বৃত্তান্ত, ঠগ তো সে আছেই, এবং বেশ তোষামদিতেও কিন্তু সে ওস্তাদ। তোষামতকারী চরিত্র হিসেবেও আমরা তাকে পেয়ে যাচ্ছি। চলো, এইরকম ছোটখাটো তোমাদের প্রত্যেকটা মঙ্গল কাব্য যখন আলোচনা হয়েছিল, প্রত্যেকটা কিন্তু চরিত্র লিপি করে দেওয়া হয়েছিল। কোন কাহিনীর মধ্যে কটি চরিত্র আছে, কোন চরিত্রগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু সমানে বলে দেওয়া হয়েছিল। কাজেই মানে নেপথ্যে, মানে যেগুলো আমরা বলি না সাধারণত, মঙ্গল মানে মনসা মঙ্গলের ক্ষেত্রে যেমন ওই চাঁদ লক্ষিন্দর সনকা বেহুলা, শুধুমাত্র এরা চারজন গুরুত্বপূর্ণ না, আরো কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, মানে সেখানে ওই কালুডোম এরাও পর্যন্ত গুরুত্বপূর্ণ থেকে যাচ্ছে। কাজেই সেই কাহিনীগুলো এবং এই সব বাদ দিয়ে যদি বিভিন্ন ধরনের গ্রন্থ পাও, মানে এই যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলি বা সুকুমার সেন বলি, যাদের সাহিত্যের ইতিহাসের গ্রন্থ রয়েছে, বা আশুতোষ বন্দ্যোপাধ্যায়, যাদেরই ধরি না কেন, প্রত্যেকেই এই মঙ্গল কাব্য কিভাবে বিশ্লেষণ করেছেন, ঠিক আছে, সেগুলোকে পড়ার চেষ্টা করবে। সেখানে অনেক চরিত্র, মানে কারোর দেখো, প্রত্যেক রচয়িতার কোনো না কোনো একটি চরিত্রে প্লাস পয়েন্ট থাকে। যেমন কারোর চাঁদ চরিত্রটা ভালো হয়েছে, কারোর বেহুলা ভালো হয়েছে, কারোর মনসা চরিত্রটা ভালো হয়েছে, কারোর আবার মনসা চরিত্র মানে চাঁদ চরিত্র ভালো হয়েছে, কিন্তু মনসা আবার বেশ বলা হচ্ছে সে মানে হিংসাগ্রস্ত, ক্রূর, কুটিল, এইভাবে তাদেরকে দেখানো হয়েছে। এইসব চরিত্রর বিশ্লেষণগুলো কিন্তু খুব জরুরি হয়ে পড়ছে দেখার ক্ষেত্রে। সমালোচনাটা ভালো করেন, এবং সেই সমালোচনাটা পড়লে অনেকটা হয়ে যায়। চলো, মুকুন্দরাম চক্রবর্তীর কোন কোন মঙ্গল কাব্য ধারার কবি? এটাও বিষয় আমাদের, যখন এগুলো আসবে এই রিলেটেড, তোমাদের তখন অনেকটা কিছু দরকার পড়ে যাবে। দরকার পড়ছে হচ্ছে চণ্ডীমঙ্গল যে রচনা হচ্ছে, চণ্ডীমঙ্গল কত শতক থেকে কত শতকের মধ্যে তার ব্যবধান থাকছে, এই যে যে কবিকে নিয়ে আমরা এত আলোচনা করছি, তার জন্ম কোথায়, তিনি কোন শতকের কবি, তার পৃষ্ঠপোষক কে ছিলেন, তিনি যে গ্রামে অবস্থান করতেন, মানে এই কবি কি স্বপ্নাদেশ পেয়েছিলেন, কোথায় স্বপ্নাদেশ পেয়েছিলেন, কি বেশে এসে দেবী তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, এই রিলেটেড প্রত্যেকটা বিষয় থাকবে। এবং আমি প্রত্যেকটা বিষয় যখন ক্লাসে আলোচনা হয়েছিল, আমি স্পেশালি আমার চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে মনে আছে, আমি পুরো কাহিনী জায়গার নাম ধরে ধরে লিখে লিখে বলে দিয়েছিলাম, যে মানে যে যাচ্ছে আর রায় যাচ্ছে, বাঁকুড়া রায়ের সন্নিধান পাচ্ছে ইত্যাদি নিয়ে পুরো ডিটেলসে সেখানে আলোচনা হয়েছিল। ক্লাসগুলো কিন্তু এই জন্য গুরুত্ব পেয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের চণ্ডীমঙ্গলের কবি, খুব সিম্পল ভাবে প্রথম দিকের গুলো একটু মেনশন করে দেওয়া আছে। আচ্ছা, পেলাম আমরা পিএসসির প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাপেক্ষা জনপ্রিয় মনসামঙ্গলের কবি কে? পশ্চিমবঙ্গে সর্বাপেক্ষা জনপ্রিয় কবি কে? আচ্ছা, এইটা কিন্তু কেতকা দাস ক্ষেমানন্দ।
ঠিক আছে, কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যই কিন্তু আমরা প্রথম পাচ্ছি যেটা প্রিন্টেড হয়েছিল, মুদ্রিত হয়েছিল, সর্বপ্রথম মুদ্রিত হয়েছিল। আর আরেকটা বিষয় কি, পশ্চিমবঙ্গের বলে দেওয়া হচ্ছে, বিজয়গুপ্তের না হওয়ার কারণ এখানে সেটাই রয়েছে, এইগুলো তো সেই একই সেকশনে যাচ্ছে না। আর ষষ্ঠীবরের কথা তো অনেকটা পরের দিকে, মানে তার তো জনপ্রিয়তা সেই অংশটা থাকছেও না সেইভাবে। চলো পরবর্তী, মঙ্গল কাব্যের কোন চরিত্রটি দেবতা বিরোধী বলে পরিচিত? এখানে কিন্তু সবকটা মঙ্গল কাব্য থেকেই উল্লেখ থাকছে, এইটা চণ্ডীমঙ্গলের উল্লেখ থাকছে, এটারও মানে তাই হয়ে যাচ্ছে, কালকেতুও চণ্ডীমঙ্গলের থেকে যাচ্ছে, এটা তো মনসামঙ্গলের থাকছেই। ধনপতি সদাগর আর লাউসেন, এই নিয়ে আপাতত তোমাদের মধ্যে কনফিউশন, বাদ বাকি আর কি মনে হচ্ছে? দেব বিরোধী বলে পরিচিত, এবার কথা হচ্ছে এই যে দেবতা বিরোধী, এইটা কিন্তু আমার তোমার কথা অনুযায়ী দেবতা বিরোধী না, কোনো সমালোচক তাকে দেবতা বিরোধী বলে উল্লেখ করেছেন যে চাঁদ চরিত্রটা তার পছন্দ নয়, সেই হিসেবে চাঁদ সদাগর, যে কারণে বলা হচ্ছিল যে সমালোচনামূলক গ্রন্থগুলো কেন পড়া দরকার, মানে এই যে মঙ্গল কাব্যের ইতিহাসের মূল বলি বা বিভিন্ন এই যে সাহিত্যের ইতিহাসের রয়েছে কেন আমরা দেখব, তার জন্য এটা বলছে, কারণ দেবতা বিরোধী, আর দেবতা বিরোধী নর্মালি বলা নেই বলেই এই কথাটা আছে যে এটা কারোর অভিমত, কোট করা হয়েছে কারোর অভিমত সেইটা আছে, চাঁদ সদাগর হবে একদম। তো বিখ্যাত পংক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাত, ভারতচন্দ্রের গ্রন্থ কি, বক্তাকে, একদম। ঈশ্বরী পাটনির পেশা কি, নৌকা চালক। মাঝি বলতে পারি না, কারণ মাঝি বলতে পারি না এই কারণেই, কারণ সাহিত্যের ইতিহাস কিন্তু গ্যারান্টি দিচ্ছে না ঈশ্বরী পাটনি নারী না পুরুষ, ঠিক আছে, এই নিয়ে একটা সংশয় হয়েছে ক্লাসে, সেই বিষয়গুলো আলোচনা রয়েছে, তিনি নৌকা চালক মানে করছেন। আচ্ছা নেক্সট দেখি কে রয়েছে, আচ্ছা বেশ, উত্তর দেওয়ার চেষ্টা করবে পরের গুলোর ক্ষেত্রে। আচ্ছা পরবর্তী দেখি, চলে আসি, কেতকাদাসের কাব্য সর্বপ্রথম সম্পাদনা করেন কে? বাহ, জায়গাটা শুধু এই জায়গাটা, যখন একই নামে ধরো এই দুটো যদি অন্য নাম থাকতো তাহলে আমাদের মধ্যে কোথাও একটা ভেতরে কাজ করে বোধহয় যতীন্দ্রমোহনই হবে, যে একই নাম দিয়ে যখন দুটো এসেছে, এই জিনিসটা বেশ ভালো করা হয়েছে, গেস করার জায়গায় থাকুক না হয়, গেসটাই করি। আচ্ছা বেশ, দেখি চ্যাট বক্সটা একটু ওপেন করো, অপশন বি, আচ্ছা ভট্টাচার্য পাচ্ছি আর চট্টোপাধ্যায় পাচ্ছি, কেন মুখোপাধ্যায়টা পছন্দ না? যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়, ঠিক আছে, সব সম্পাদনা করেছিলেন, সর্বপ্রথম সম্পাদনা করেছিলেন, ঠিক আছে, এই জাতীয় প্রশ্নের কিন্তু কোনো যুক্তি হয় না, এটা মানে উনি করেছিলেন, মানে এগুলো জানতে হবে, তথ্যগত একদম তথ্য রূপ প্রশ্ন, এগুলোর কোনো যুক্তি ওইভাবে বলা যেতে পারে না, কাজেই এনারটা আছে, তাই চণ্ডীমঙ্গলে যেমন সম্পাদনার ক্ষেত্র সেইভাবে নেই, আমরা ওই প্রশ্নগুলো পাচ্ছি না, কাজে যেই ক্ষেত্রটা আছে আমরা সেইগুলো নিয়ে চলাফেরা করতে পারি। আমি উল্টে দিতে পারি প্রশ্ন, যতীন্দ্রমোহন মুখোপাধ্যায় মঙ্গল কাব্যের কোন কবির
মঙ্গল কাব্য সম্পাদনা করেছিলেন, সেইটা আমি দিতে পারি, ঘুরিয়ে দিলাম। নেক্সট, মুকুন্দ চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কি? এত সোজা প্রশ্ন দিয়ে ফেলেছিলাম। আচ্ছা বলো দেখি, উত্তর দাও, অনলাইনের উত্তর আসুক তারপরে যাব, একটু সময় লাগবে তাহলে এখন। বেশ ঠিক আছে, অসুবিধা নেই। বলো। তো চণ্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্র পাওয়া যায়? দেখি উত্তর আসুক। বেশ, বাকি চরিত্রগুলো একটু বলে ফেলো চট করে। বড়াইকে আমরা পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন। বেহুলাকে পাচ্ছি মনসা মঙ্গলের একদম লিড ক্যারেক্টার, যাকে বলছি কাহিনী। তো ঈশ্বরী পাটনিকে আমরা পাচ্ছি অন্নদা মঙ্গল। বেশ, চলো। নগর পুরিলে দেবালয় কি এড়ায়, কোন কাব্যের পংক্তি? চলো। অন্নদামঙ্গলের গ্রন্থোৎপত্তির কারণ কেন আমাদের এত দরকার? এই কারণে, শুধু সেক্ষেত্রে নয়, এগুলো কিন্তু প্রবাদ হিসেবেও ব্যবহৃত হয়। তোমাদের কিন্তু প্রবাদ প্রবচনেরও আমি একটা তালিকা দিয়েছিলাম, যেটা চণ্ডীমঙ্গলেও রয়েছে, যেটা অন্নদামঙ্গলেও রয়েছে। এবং অন্নদামঙ্গলে কিন্তু প্রবাদ প্রবচনের পরিমাণ অনেকটা বেশি, যেহেতু একদম প্রায় অষ্টাদশ শতকের মানে শেষ পোর্শনে আমরা দাঁড়িয়ে এই কাব্যটাকে পাচ্ছি, অনেকটা বেশি আধুনিক। আচ্ছা, হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়া যায়, কোন কাব্য গ্রন্থের না, সরি মানে কোন কাব্যের অংশ থাকছে সেটা? কোথা থেকে দিয়েছো? বলো।
আচ্ছা এখন বলো তো, শোনা যাচ্ছে ঠিকঠাক? শোনা গেলে সেইটা জানানোর অপেক্ষা, তুমি আমাকে অ্যান্সারটা দিয়ে দাও। হুম, এবার তাহলে আমাকে অ্যান্সারটা বলে দাও চট করে, একদম। এই তো, তাহলে ঠিক আছে। একদম, মনসা মঙ্গলের আদি কবি তো কানাহরি দত্ত, বিজয়গুপ্ত তো অনেক পরে, নারায়ণ দেবও পরে, বিপ্রদাস পিপ্লাই তো আছে, মানে অবশ্যই চারজনই মনসা মঙ্গলের কবি। আদি কবির কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন কানাহরি দত্ত। আচ্ছা আমাকে বলো তো, কানাহরি দত্তের কাব্যটা মানে মনসা মঙ্গল কাব্যটা, এটা সম্পূর্ণ না অসম্পূর্ণ? অবশ্যই কাব্যটা কিন্তু অসম্পূর্ণ কাব্য। উল্লেখ করছেন কে কানাহরি দত্তের কথা? প্রথম বিজয়গুপ্ত, একদম বিজয়গুপ্ত কিন্তু প্রথম তার কাব্যের মধ্যে আদি কবি হিসেবে কানাহরি দত্তের নাম প্রথম তিনি আনছেন, তার আগে। কারণ কানাহরি দত্তের এক তো তার কাব্যটা সম্পূর্ণ নয়, দ্বিতীয়ত কানাহরি দত্তের কাব্যের কোনো পুঁথির উল্লেখও নেই। বিজয়গুপ্ত কিন্তু তার কাব্যে আদি কবি হিসেবে বা তার গুরু হিসেবে মানে কানাহরি দত্তের কথা উল্লেখ করেছেন। ঠিক আছে, চলো পরের দিকে। খুব ইজি, বলে ফেলো চটপট। পাওয়া যায় আসলে, তখন পুরো সিলেবাসের উপরে প্রশ্ন আসে তো ঘেটে যায়, অবশ্যই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার ভট্টাচার্যই হবে? আচ্ছা, তাহলে দেখতে হবে, দেখে নিয়ে আমি জানাচ্ছি। তো আমার যতদূর ধারণা এটা মুখোপাধ্যায় ছিল, ঠিক আছে আমি দেখে নেব। আচ্ছা, ফুল্লরা চরিত্রটা আমরা প্রথম মানে কোন কাব্যে? অবশ্যই চণ্ডীমঙ্গলে। শ্রেষ্ঠ কবিকে? বলো, উত্তর দাও। হুম, চণ্ডীমঙ্গলের। আচ্ছা, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি একদম মুকুন্দরাম। ইনি তো মনসা মঙ্গলের কবি, ইনি অন্নদা মঙ্গলের কবি, ইনি অবশ্য চণ্ডীমঙ্গলের কবি। মুকুন্দরাম লিখছেন, মানিক দত্তেরে আমি করিয়ে বিনয়, যাহা হইতে হইল গীত পথ পরিচয়। আচ্ছা, নেক্সট। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত বেশ গুরুত্বপূর্ণ, একটু অন্যরকম। বলো। বলো, তুমি কি বলছিলে? আচ্ছা না, ধর্ম বিষয়ক আখ্যান। লোকসঙ্গীত হওয়ার সম্ভাবনা নেই, কারণ রচিতই তো হচ্ছে পাঁচালী আকারে, সঙ্গীত কেন হতে যাবে? সমাজ ব্যবস্থার বর্ণনা, সমাজ ব্যবস্থার বর্ণনা যেহেতু পৃষ্ঠপোষকের কথা আসছে তাই সমকালীর কিছু উঠে আসছে, কিন্তু সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য তো সেই দেবী বা দেবতা বা দেবস্থানীয়, তাহলে ধর্ম বিষয়ক আখ্যান। সেটা গাওয়া হতো, উদ্দেশ্য নয়, বলছে বিষয়বস্তু। পাঁচালী ওর বিষয়বস্তু না, পাঁচালী হচ্ছে একটা টাইপ, ধরন যে কোনো কিছু। ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য? এটাও বেশ ভালো। কোনো কিছু না, ধর্মমঙ্গল। এখানে উত্তরটা ঠিক পেয়েছি অনলাইনের। মূল পাঠ্য কবি মানে বাদেও
অন্যান্য কবি আমাদের পড়া দরকার এবং সবারই জানাটা দরকার কোন সময়ের কবি বা কোন শতকের কবি। ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস এরা হচ্ছেন ধর্মমঙ্গলের কবি। ধর্মমঙ্গলের আরো কবি আছে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে তোমাদের নোটসে। আচ্ছা, মানে কেন ক্লাস করানো দরকার জায়গাগুলো থেকে আছে যে এই কারণে আমরা ক্লাস করব বা এইগুলো জানার জন্য। কারণ পড়তে হবে, পড়বো, মনে রাখতে হবে, সবটাই তোমাদের, কিন্তু কি পড়বে সেটা আমরা বলবো, গাইড করবো আর কি। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি বলো? আচ্ছা, ভারতচন্দ্র। এত সংকোচ কেন? ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল আমরা একদম আধুনিক পাচ্ছি। ভারতচন্দ্রের মৃত্যুই তো হচ্ছে 1760, তার মৃত্যুতে। তারপরে আর মধ্যযুগের সর্বশেষ কবি তো আর কেউ অবশিষ্ট থাকছেই না। 1800 সাল থেকে তো এমনি মানে নর্মালি আমাদের আধুনিক যুগ পড়ে যাচ্ছে, শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা সবকিছু সেখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, বলো। ও, কি আগে কি ছিল? ও ছিল। ঠিক আছে, দেবীর নাম পদ্মাবতী হতে পারে, কিন্তু কাব্যটা হচ্ছে পদ্মপুরাণ। ঠিক আছে, তাছাড়া তোমাদের ওই মনসামঙ্গল, মনসা বিজয় বা ইত্যাদি নাম নিয়ে আর মানে কে কে কি কি কাব্য রচনা করেছেন সেগুলো কিন্তু আমি চার্ট করে দিয়েছিলাম। ধর্মমঙ্গলের আদি কবি তুমি বলছিলে না আসে কি না? আসে। ধর্মমঙ্গলের আদি কবি পেলাম, বুঝতে পারছো না? আচ্ছা, ময়ূর ভট্ট। একটাও অনলাইনেই সঠিক উত্তর এসেছে। নেক্সট চলে আসি। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? বা তাই? একদম। একে তো অনার্য দেবী, সেই হিসেবে আমরা উল্লেখ পাবো না। আর্য দেবতা হিসেবে রুদ্রের নাম থাকছে, শিবের নাম থাকছে না, কাজেই শিব। বিষ্ণু আর প্রজাপতি হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই সেখানে। নেক্সট, মঙ্গল কাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি? কোয়েশ্চেনের নাম্বার না থাকলে সমস্যা হয়ে যাচ্ছে। মনসা আর চণ্ডী। সাধারণত যেখানে আমরা তুলনামূলক বেশি কবিদের পরিচয় পাই, হ্যাঁ, আচ্ছা, সাধারণত যেখানে আমরা বেশি কবিদের পাচ্ছি, কবি পাচ্ছি বলে সেটা জনপ্রিয়, এই জন্যই ওই চতুর্দশ পঞ্চদশ শতক জুড়ে এক ক্রমাগত তার আলোচনা চলছে। অজল্প জল্পনা সুতা কার্তিক ব্রাহ্মণ কবে কাকা প্রসব করিল যতন, কোন কবির কাব্যে এই পংক্তি পাওয়া যায়? বাহ, সরে যাই, পুরোটা দেখতে পারবে। হুম, বলো। বলে দেবে।
আগে বলা হোক, তারপরে তো ঠিক ভুলটা হবে। সি নয় বাবা, অপশন বি। আচ্ছা চলো, এটা একটু বার করো, কবিকে বার করো, কোন কাব্যের রচয়িতা। আচ্ছা, শাকের রস রসভেদ শশাঙ্ক গণিতা, কতদিনে দিলা গীত হরেরও বনিতা। বল। সময়টা কত, শকাব্দটা? এটা না অবশ্য কনফিউশন আছে দুটো সন নিয়ে। একটা, শশাঙ্ক মানে তো চাঁদ, এক, বেদ চতুর্বেদ, চার, ঠিক আছে। রস, ছটা রসও আছে, নটা রসও আছে, কাজেই দুটো হতে পারে। এক আমরা বলতে পারি 1466 শকাব্দ, না হলে 1499 শক। এই জন্য এটার বিশ্লেষণ চায় না। শাকে মানে শকাব্দ, শাকে দেওয়া হচ্ছে। মুকুন্দরামের কাব্যের আসল নাম কি? অভয়ামঙ্গল। একাধিক নাম আছে চণ্ডীমঙ্গল কেন্দ্রিক। চণ্ডীমঙ্গলটা হচ্ছে বেসিক নাম, যেরকম মনসা মঙ্গলটা বেসিক নাম, তারপরে কেউ পদ্মপুরাণ বলছে, কেউ মনসা বিজয় বলছে, একাধিক। চণ্ডীমঙ্গল বেসিক নাম, অভয়ামঙ্গল আছে, অম্বিকা মঙ্গল আছে, একাধিক নাম আমরা পাবো, ঠিক আছে। কিন্তু মুকুন্দ চক্রবর্তী যে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন, সেই কাব্যটার তিনি নাম দিয়েছিলেন অভয়ামঙ্গল। আচ্ছা, কত কিছু। আচ্ছা চলো, এটাও সরতে হবে। ডি হবে, বলছে এ। বাপরে বাপ, কত বড় সড়। সুকুমার সেন বলছেন রূপরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যকে কেন্দ্র করে। ধর্মমঙ্গলকে কেন্দ্র করে, এইটা তো ফিক্সড হয়েই গেল দেখার জন্য। এখন আসছে যে রূপরাম না ঘনরাম চক্রবর্তী, ভূদেব চৌধুরী না দেখো, ভূদেব চৌধুরী বা প্রমথ চৌধুরী এরা সাধারণত সাহিত্য মানে মঙ্গল কাব্যের দিকে বক্তব্য খুব কম, এরা সাহিত্য ক্ষেত্রে থাকছে, প্রবন্ধের ক্ষেত্রে বা এই সব নিয়ে আলোচনা হচ্ছে মূলত। আশুতোষ ভট্টাচার্য, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আশুতোষ ভট্টাচার্য এই কারণে দেওয়া যে মঙ্গল কাব্যের ইতিহাস তার রচনা, সেদিক থেকে প্রথম দৃষ্টিটা তার দিকে যায়। ঘনরাম চক্রবর্তী এইদিকে জনপ্রিয়, সেদিকেও দৃষ্টিটা তার দিকে যাচ্ছে, কিন্তু একটু অন্যরকম। বলছেন হচ্ছেন ডক্টর সুকুমার সেন রূপরাম চক্রবর্তীর কাব্য মানে ধর্মমঙ্গল কাব্যকে কেন্দ্র করে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি বিষয়। এবার কথা হচ্ছে যে হ্যাঁ, এর থেকে কঠিন মানে প্রশ্ন কঠিন করতে চাইলে প্রশ্ন কঠিন করাই যায়, প্রয়োজনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ বিভিন্ন রকম। এবার সেটা ঠিক আছে, পরবর্তী বিষয়। না, আমি তো এই অবধি দিয়েছি। পরবর্তী বিষয় যেগুলো দাঁড়িয়ে যাচ্ছে যে হ্যাঁ, যেভাবে পড়া চলছে সেটা শেষ হলে পরে আবার এরকম কিছু কোয়েশ্চেন আনসার হবে, এবং এই চলাকালীন আবার না জানিয়ে পুনরায় আবার মঙ্গল কাব্য ফিরে আসতে পারে। ওইভাবে আমরা জোর দিয়ে বলতে পারি না যে আমরা ফেরাবো না, এরকম ভাবে চলবে কন্টিনিউয়াসলি। বা শুধু মনসা মঙ্গল নিয়ে আসতে পারে, শুধু চণ্ডী মঙ্গল নিয়ে আসতে পারে, কারণ এক একটা বিষয় তখন আসলে পরে সেইটার ওপর ধ্যান বেশি যায়। এবার এইটা সময় অনুযায়ী সে তোমাদের না জানিয়েও হতে পারে, জানিয়েও হতে পারে, ওই রকম কোনো থাকছে না, পড়াটা কন্টিনিউ করবে।
এই হচ্ছে মোটামুটি বিষয় থেকে যাচ্ছে আমাদের আজকের ক্লাসের। চলো।